ওকে। তো আপনাদের আহ, আমরা তো মানে আমাদের ক্লাসগুলো তো ভাগ ভাগ করে করেছি, মানে পাইথনের বেসিক শিখেছি। তার পরবর্তীতে আমরা ডাটা সায়েন্সে মুভ করেছি। তো এটা আমার মূলত তিনটা গিটহাব আমার মানে প্রোফাইল আছে আর কি। তিনটা গিটহাব মানে হচ্ছে আগের কোম্পানিতে যেখানে চাকরি করতাম সেখানে থাকাকালীন একটা গিটহাব প্রোফাইল, ওটা কোম্পানির মেল আইডি দিয়ে খুলতে হয় যখন যে সময় যে কোম্পানিতে জব করতে হয়। এখন যেখানে কাজ করি সেটা একটা আছে। আর এটা হচ্ছে আমার নিজের মানে পার্সোনাল মেল আইডি দিয়ে খোলা, যার কারণে এখানে তুলনামূলকভাবে কাজকর্ম বা প্রজেক্টের পরিমাণ কম। এখানে শুধুমাত্র ক্লাস রিলেটেড বিষয়গুলো আছে। তো ক্লাসে আপনাদের ক্লাসের যে যতটুকু পর্যন্ত আমরা কাজগুলো করছি সেটা দিয়ে আমি দুটো রিপোজিটরি মূলত তৈরি করেছি, বা ফোল্ডার বলতে পারেন আপনারা সিম্পল ভাবে বলতে গেলে। একটা হচ্ছে পাইথন বেসিক, আর একটা হচ্ছে ডিএসএমএল নিউ প্রজেক্টস 224। আচ্ছা, পাইথন বেসিকে যখন আপনারা ক্লিক করবেন তখন দেখবেন যে এই যে পাইথন দিয়ে আমরা যা যা কাজ করেছি, পাইথনের বেসিক, পান্ডাস, ওপি, ও ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, নামপাই, নাম্বারস লিস্ট ইন পাইথন, ম্যাটপ্লটলিব, হ্যাঁ, ক্রিয়েটিং ফাংশন, বিল্ডিং ফাংশন, অ্যারিথমেটিক অপারেশন ইন পাইথন, এগুলো সবগুলো পেয়ে যাবেন। তারপরে আমরা গত ক্লাস পর্যন্ত আমরা করেছি হচ্ছে চারটা প্রজেক্ট হয়েছে আমাদের, মানে এমএলআর পর্যন্ত। গত ক্লাসে যে প্রজেক্টটা, এটা হচ্ছে জিএলএম, এটা এখানে এই যে একটু আগে হচ্ছে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। এখন এই যে প্রজেক্টগুলো এখানে দেওয়া আছে, এই প্রজেক্টগুলোর ডেটা সেট কিন্তু এখানে করা নেই, মানে এখানে শুধু প্রজেক্ট গুলোর যে পাইথন ফাইল সেটা দেওয়া আছে। তো ডেটা সেট গুলোর একটা ফাইলও মানে আমি আলাদা একটা ফোল্ডার তৈরি করব না, এটার মধ্যেই ডাটা গুলোর নাম মানে ডাটা ফাইল গুলো থাকবে হচ্ছে এক্সেল নামে। আপনারা চিনার সুবিধার্থে আমি এখনই বলে দিচ্ছি, ডট এক্সএলএস অথবা ডট এসএবি, এই নামে ডাটা ফাইল গুলো এখানে থাকবে। আর আহ, যেগুলো পাইথন ফাইল সেগুলো তো হচ্ছে ডট আইপিএমবি, সেটা নামে থাকবে। যেমন এই চারটা ফাইলই হচ্ছে ডট আইপিএমবি তে। এখন এখানে গিয়ে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে অটোমেটিক গত ক্লাসে আমরা যে কাজটা করেছি এটাই যে দেখেন সব ওপেন হয়ে গেছে। ঠিক আছে। আর তো আপনারা চাইলে যে কাজটা করতে পারেন, এখানে দেখেন যে একটা অপশন আছে, একটা লেখা আছে এখানে র ডান পাশে, আবার এখানে লেখা আছে কপি র ফাইল, হ্যাঁ, আর একটা অপশন আছে ডাউনলোড র ফাইল, আর একটা অপশন আছে এডিট ফাইল। আর এখানে যখন ক্লিক করবেন তখন আপনি ওপেন উইথ গিটহাব উইথ গিটহাব ডেস্কটপ এডিট ইন প্লেস, তা আপনারা এটা চাইলে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনারা আপনাদের যে পার্সোনাল জুপিটার নোটবুক আছে সেখানে এটাকে লোড করে আপনারা চাইলে কাজ করতে পারেন। ডাউনলোড ফাইলে গিয়ে ডাউনলোড র ফাইলে গিয়ে এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন। এখানে আমরা এটা দেখতেছেন, এটা যে ভিউটা দেখতেছেন এটা হচ্ছে প্রিভিউ। এরপরে কোডে যদি ক্লিক করেন তখন শুধু কোড গুলো দেখবেন। তো কোডের ভিউটা আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, তাই সবসময় প্রিভিউতে যেটা সেটাই দেখবেন, কারণ এখানে ইনপুট আউটপুট মানে কোড এবং কোডের এগেনস্টে যে আউটপুট আমরা ফলাফল গুলো পেয়েছি এখানে এগুলো সুন্দর করে দেওয়া আছে, তখন আপনারা সহজে ম্যাচ করতে পারবেন আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা এই পাইথন এখানে যদি অন্যান্য কিছু প্রজেক্টও আছে, মানে ওল্ড ক্লাসগুলোতে যেগুলো আমি করেছিলাম, যেমন এখানে 2023-এর যে ব্যাচের তাদের ব্যাচের কিছু কাজকর্ম আছে। আপনারা চাইলে যদি চান আপনারা চাইলে এই কাজগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এগুলো পাবলিকলি ওপেন করা। ঠিক আছে। তারপরে ফাইন্যান্সিয়াল ডেটা সায়েন্স নামে একটা সময় আমি একটা কোর্স পড়াতাম, সেই ক্লাসের বেশ কিছু বিষয় এখানে আছে। তার পরবর্তীতে আপনার প্রজেক্ট বলতে এখানে এটা পাবলিক প্রজেক্ট আকারে, এখানে প্রজেক্ট বলতে এগুলো আমার পার্সোনাল কিছু প্রজেক্ট আছে এখানে, বেশ কয়েকটা। মিল অ্যানালাইসিস, ম্যাথ পটলিপ, মানে এগুলো মোটামুটি কোম্পানিতে আমরা যখন আসলে চাকরি করি তখন চাকরি করার সময় আমাদের ধরেন মানে আপনি যখন জব সুইচ করতে যান তখন ইন্টারভিউ হয়। তো বাইরের দেশের কোম্পানিগুলোতে একটা হয় টেকনিক্যাল ইন্টারভিউ হয়, মানে ইন্টারভিউ গুলো কয়েক ধাপে হয়। আমাদের দেশে তো আসলে এইচআর সিস্টেমটা আমাদের দেশে একেবারে মান্দাতার আমলে। আমাদের দেশে আপনি আসবেন, এক গাদা নীলক্ষেত থেকে বই পুস্তক পড়বেন, সেগুলো বাসায় বসে সমানে মুখস্থ করবেন, তারপর দিবেন পরীক্ষা। বাট বাইরে নর্মালি এরকম করে হয় না, বাইরে তারা কয়েক ধাপের ইন্টারভিউ নেয়, 4-5 ধাপের ইন্টারভিউ হয়। তো একটা ধাপে ইন্টারভিউতে তারা আপনার সম্পর্কে বেসিক ভাবে জানে। তো জাপানি কোম্পানিগুলোর এইচআর পলিসি, যাই হোক আমি এটা আপনাদের জানার জন্য বলতেছি, যদি এটা ক্লাসের মধ্যে না। জাপানের কোম্পানিদের পলিসিগুলো কি জানেন, সেটা যে এরা
একটা কোম্পানিতে আপনার চাকরি করাকে আপনার একটা পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করার মতো। যেমন আপনারা মানে আপনারা সবাই তো একটা সময় বিয়ে শাদী করে। তো আপনারা যখন বিয়ে শাদী করবেন বা যারা অলরেডি করে ফেলেছেন, তখন আপনারা একটা পরিবারের সদস্য আর একটা পরিবারের সাথে মূলত সম্পর্ক স্থাপন করেন। এবং বাংলাদেশের ক্ষেত্রে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে, মানে অনেকে মনে করেন শুধু বাংলাদেশে। আমি পৃথিবীর মোটামুটি 60-70 দেশে মানুষের সাথে মিলেমিশে দেখেছি, এরকম কিন্তু না। মানে আগের দেশে থাকতে শুনতাম যে বিদেশিদের মধ্যে মায়া দয়া নাই, এদের মধ্যে পরিবার নাই, এরা সারাদিন হচ্ছে রাস্তাঘাটে ঘুরে, ঠিক আছে। এমন কিন্তু না, ঠিক আছে। এমন কিছু আছে, বাট এই জিনিসটা আছে আমেরিকানদের মধ্যে। অন্যান্য আমেরিকানদের মধ্যে কিছু একটা অংশ আছে, এদের মধ্যে হচ্ছে এরকম কেয়ারলেস ভাব আছে। আর ম্যাক্সিমাম লোকজন কিন্তু খুবই ফ্যামিলি মানে ওরিয়েন্টেড। আর যারা বিয়ে শাদী করে না, ওরা করেই না, ওটা ওদের হচ্ছে অন্য কারণ। যেমন আমার এক কলিগ আছে, তাকে বললাম যে তুমি যে বিয়ে শাদী করে না, এর বয়স প্রায় 55 বছর। তো বললো যে বিয়ে শাদী করতে অনেক খরচ আছে, এই কারণে করি না। তো যার যার পার্সোনাল কারণ থাকতে পারে এরকম। যাই হোক। আচ্ছা, তো এখন ও জাপানে আবার বিয়ে শাদী করতে হলে কিন্তু বাড়ি থাকা লাগে আগে। মানে ছেলের একটা ঘর থাকতে হয়, কারণ হচ্ছে বাড়ি ঘর না থাকলে আপনার ভাষা ভাড়া, যে ভাষা ভাড়া, এক রুমের বাসা ভাড়া দিতে অনেক টাকা চলে যায়। তো ফ্যামিলি হলে অবভিয়াসলি আপনাকে 2 রুমের বাসা ভাড়া নিতে হবে, আবার বাচ্চা কাচ্চা যখন থাকবে তখন আরো বড় বাসা নিতে হবে। তো তখন এই কারণে জাপানে হচ্ছে বিয়ে করার আগে বাড়ি ঘর হচ্ছে থাকতে হয়। এটা হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, এখন তো জাপানি কোম্পানিতে এখানে বলা হয়ে থাকে যে আপনি যখন একটা কোম্পানিতে ঢোকেন, তার মানে আপনার কোম্পানির সাথে আপনি বিবাহ বন্ধনে, মানে একটা সম্পর্কের বন্ধনে আপনি আবদ্ধ হচ্ছেন। তো এই কারণে কোম্পানি চায় যে আপনার যে গোল অ্যাসপিরেশন আছে ক্যারিয়ারের, যেন তার সাথে কোম্পানি যে গোল, যে ভিশন আছে, ভিশন মিশন, সেটার সাথে যেন আপনার হচ্ছে ম্যাচ করে। এই কারণে তারা 3 থেকে 4টা ইন্টারভিউ তারা নিয়ে থাকে। যেমন প্রথম ইন্টারভিউটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন, আপনার সম্পর্কে জানতে চায়। তার পরবর্তীতে আরেকটা ইন্টারভিউ যেটা হচ্ছে আপনার সম্পর্কে আরো গভীরভাবে জানা, এটাও এক ধরনের সাইকোলজিক্যাল ইন্টারভিউ। তার পরবর্তীতে সেটা পার হয়ে গেলে এরপরে হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ। তো টেকনিক্যাল ইন্টারভিউতে তারা নর্মালি হচ্ছে লাইভে আপনাকে কোড করতে দেয়। মানে অনেক কোম্পানিতে, অনেক কোম্পানি দেয় না। তো অনেকগুলো কোম্পানিতে আমি এরকম আসলে ইন্টারভিউ দিছি। তো এখানে 4টা প্রজেক্ট আছে এখানে। যেমন আমি মানে ইয়া সারতে কি বলে, প্রাইভেসি স্বার্থে আমি ওই প্রজেক্ট গুলোর নাম বললাম না। বাট এই যে প্রজেক্ট গুলো এখানে আছে, মানে 14টার মতো। এখানে 4টা প্রজেক্ট আছে, যেগুলো 4টা কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, ওদের টেকনিক্যাল ইন্টারভিউ ডাটা। সেই ডাটা সেট ওরা আমার সাথে যেহেতু শেয়ার করেছিল, so আমার পিসিতে আমি লোকালি ডাউনলোড করে কাজ করেছিলাম, যার কারণে আমি ওই এগুলো সেভ করে রেখে দিয়েছি। তো আপনারা মানে ফিউচারে ধরেন এই 14, আমি এখানে আরো কিছু জিনিস অ্যাড করার চেষ্টা করবো ইন দ্য ফিউচার। আপনারা যদি ফলো করেন এই মানে ফোল্ডারটা, তাহলে ইন ফিউচার ধরেন টেকনিক্যাল ইন্টারভিউর জন্য আর কি আপনাদের তেমন একটা সমস্যা ফেস করতে হবে না, অ্যাটলিস্ট জাপানি কোম্পানিগুলোর ক্ষেত্রে। বাট মোরালে জাপান অন্যান্য দেশগুলোতে মোরালে সেরকম, জাপান, ইউরোপ, মোরলেস এই কোম্পানিগুলোতে এরকমই হয়ে থাকে আর কি। যেমন আমি ইউএস একটা কোম্পানিতে আমি হচ্ছে আপনার ওদের ওখানে পার্ট টাইম কয়েকদিন হচ্ছে চাকরি করছিলাম। তো অনলাইনে, তো সেখানেও তারা যে টেকনিক্যাল ইন্টারভিউ নিছিল, ওরা বাসায় কাজ দিয়েছিল, ওখানেও তারা মোরলেস এরকম ধরনেরই ইন্টারভিউ নিছে, এমন কোনো আহামরি কিছু নেয় নাই। যাই হোক, তো এটা হচ্ছে আর একটা ফোল্ডার, এটা আপনারা হচ্ছে দেখতে পারেন। আর এনএলপি নিয়ে আমি কাজ করতেছি, কিন্তু এখানে কিন্তু এখনো কোনো কিছু আসেনি। দেখেন এখানে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। এনএলপি আমি বেশ কিছু প্রজেক্টে কাজ করেছি, বাট এখনো আসলে লোড দিতে পারিনি, কারণ কাজের চাপ এত বেশি, মানে কাজের চাপ এত বেশি। এটার একটা বেসিক কিরকম, এবার এটার কারণে যেটা হচ্ছে কিবোর্ডে কাজ করতে করতে আমার ডান হাত, কিবোর্ডে কাজ এবং হাতের কিছু কাজ, মানে আবার কিছু লেখাযোগ্য আছে জাপানি কোম্পানিতে। কিন্তু এরা কিন্তু খুব ট্র্যাডিশনাল। জাপান যদিও টেকনোলজিতে উন্নত, এখানে কিন্তু লেখালেখিও করতে হয়। মানে হাতে লেখালেখির কাজও থেকে কম্পিউটারের কাজ আছে, এমন না যে 24 ঘন্টা কম্পিউটারে আপনি কাজ করবেন। তো এমন হয়েছে যে ডান হাতে হচ্ছে আমি আপনার এই গত 2 মাস যাবত ডান হাতে হচ্ছে যে ওয়াটার ব্যাগ, যেটা মানে ওয়ার্ম ওয়াটার ব্যাগ, হট ওয়াটার ব্যাগ বেঁধে তারপর হচ্ছে আবার কাজ করতে হয়, কারণ এটা প্রচন্ড ব্যথা হয়ে আছে। এটা মানে মানে নাড়াচড়া করতে কষ্ট হয়, এমন একটা অবস্থা হয়েছে। যাই হোক, তো এই কারণে একটু ধীরে ধীরে করতেছি, বাট আমি এগুলো সব লোড করে দিব। তো এটা হচ্ছে আপনাদের গিটহাব। আপনাদের গিটহাবে কিন্তু ডাউনলোড, আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা যদি আমার এই গিটহাব থেকে ডাউনলোড করতে চান, তাহলে হচ্ছে আপনাদের কিন্তু গিটহাবের অ্যাকাউন্ট থাকা লাগবে। আর অ্যাকাউন্ট এই খোলাটা সম্পূর্ণ ফ্রি। আপনারা ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটার জন্য জাস্ট হচ্ছে গিটহাবের লিঙ্কে যাবেন, যেটা হচ্ছে এটা www.github.com এ যাবেন। সেখানে গেলে সাইন আপ করবেন, সাইন আপ করার পরে তখন এটা চলে আসবে। আচ্ছা, এখন আপনাদের
মানে প্রশ্ন থাকতে পারে যে ডাউনলোড না করে যদি অন্য কোনো উপায় নেওয়া যায় কিনা। আরেকটা উপায় হচ্ছে গিট ক্লোন, যে পদ্ধতিটা আমি আসলে আপনাদেরকে এখনো শিখাইনি, কারণ এটা খুব হাইলি টেকনিক্যাল। নর্মালি যারা জুনিয়র লেভেলে ডাটা সায়েন্টিস্ট মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে তাদের কিন্তু নর্মালি গিট কোন মানে জাপানি কোম্পানিগুলোতে ওরা করে না। যারা আরেকটু সিনিয়র হয়ে গেছে, মানে ধরেন সিনিয়র ডাটা সায়েন্টিস্ট, সিনিয়র মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, তখন তাদের ক্ষেত্রে গিয়ে তারা হচ্ছে ক্লোন করে কাজগুলো করে। আর এটার জন্য খুব ভালো ইন্টারনেট সার্ভিসও কিন্তু থাকতে হয়। আচ্ছা, আমি চ্যাট বক্সে এখন আমার যে গিটহাবের যে লিঙ্কটা আছে সেটা আপনাদেরকে এখানে দিয়ে দিলাম। আপনারা কষ্ট করে এটা হচ্ছে কপি করে নেবেন। আর মেলে আমি পাঠানোর কথা, মেলেও আমি দরকার হলে আপনাদের পাঠিয়ে দিব এক দুদিন আহ, পরে আপনাদেরকে এটা মেল করে সেন্ড করে দিব। আচ্ছা, এবার আমরা আসেন আমাদের মানে ক্লাসের আলোচনায় আসি। সেটা হচ্ছে যে গিটহাব থেকে আপনারা মোটামুটি আপনাদের ক্লাসে যখনই কোনো প্রজেক্ট, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা জিএলএম এর কাজ করছি, তাই এই 2024 এর মধ্যে এই জিএলএম প্রজেক্ট পর্যন্ত আছে। আর জিএলএম এর এবং বাকি প্রজেক্ট গুলোর যে ডাটা আমি সেটা বলেছি যে সেটা আমি লোড দিব। ওটা ফর দি টাইম বিং এটা একটু ইয়ে লাগতেছে, সময় লাগতেছে, কারণ আহ, ওই যে আমি টাইম করে উঠতে পারতেছি না, বাট আমি এটা খুব সহসা আমি এখানে দিয়ে দিব। আর এটা যেহেতু পাবলিক, আমার সবগুলো ফোল্ডারই পাবলিক আছে এখান থেকে করা, আপনারা চাইলে এখান থেকে কাট কপি কি পেস্ট করে প্রজেক্ট নিতে পারেন। ঠিক আছে, এবং আপনাদের পোর্টফোলিও হিসেবে এটা সিভিতে আপনারা শো করতে পারেন। আমার কোনো সমস্যা নাই। কেমন? আচ্ছা, তো গিটহাবের প্রজেক্টটা, এবার হচ্ছে গিটহাবের পরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই আমরা এতটুকু পর্যন্ত লজিস্টিক রিগ্রেশন জিএলএম পর্যন্ত দেখেছি এবং আরো সামনে আমরা যাব। বাট সামনে যাওয়ার আগে আমরা এখন একটু ব্রেনস্টর্ম করব। সেটা হচ্ছে যে এই কয়দিন যে কাজগুলো আমরা করেছি, কোনো সিচুয়েশন যদি আসে, যেমন আমি দুই তিনটা সিচুয়েশন আজকে আপনাদের ব্যাখ্যা করব, রিয়েল লাইফে এরকম সিচুয়েশন আসে তখন আপনারা কিভাবে একজন ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে বর্তমানে যতটুকু পর্যন্ত জ্ঞান আছে সেটার আলোকে হচ্ছে কাজ করতে পারেন। আচ্ছা, তো আম, প্রথমটা হচ্ছে ধরেন একটা এডুকেশনাল ইনস্টিটিউট। আচ্ছা, বাই দ্য ওয়ে, কোচিং সেন্টার নিয়ে তো অনেক কথা হয় না আমাদের দেশে? তো কোচিং সেন্টার নিয়ে খুব মানে সুন্দর একটা কিন্তু ইয়ে আছে, আমার অবজারভেশন আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি, মনে হয় ভালো হবে। সেটা হচ্ছে এই কোচিং সেন্টার ধারণাটা কিন্তু বিশ্বে যে বাংলাদেশে আছে তা কিন্তু না। যদি এটা অনেকে দাবি করে থাকে যে আমাদের দেশে এমন এই সেই, তা কিন্তু না। বরং বিদেশে যখন আমি গেলাম তখন দেখলাম যে পৃথিবীতে মানে আমার যে কয়েকটা আমি দেশ দেখেছি এবং মানুষজনের সাথে কথা বলেছি, এখানে 20-25টার মতো মোট আছে দেশ। তো প্রত্যেকটা দেশে হচ্ছে কোচিং সেন্টার আছে, প্রত্যেকটা, ইভেন জাপানের মতো জায়গাতেও আছে। তো এবং এক এক দেশে এক এক রকম তারা হচ্ছে নাম বলে। বাংলাদেশে আমরা এটাকে বলি হচ্ছে কোচিং সেন্টার, বাইরের দেশে কেউ বলে এটাকে টিউশন সেন্টার বলে, ঠিক আছে, কেউ বলে এটাকে এডুকেশনাল সাপোর্ট সেন্টার। হ্যাঁ, আর জাপানে নামটা আবার খুব অন্যরকম। ওখানে ওরা বলে ক্রাইমিং স্কুল। হ্যাঁ, ক্রাইমিং স্কুল, মুখস্থ বিদ্যার স্কুল। তো জাপানে হাই স্কুল স্টুডেন্ট, আমার এক ফ্রেন্ড, তার মানে আমরা ভার্সিটিতে একসাথে পড়ছি জাপানিজ, তো তার এক ভাই হাই স্কুল স্টুডেন্ট। তো আমাদের ভার্সিটি গুলোতে ওপেন ইয়ে হতো এটাকে, কি বলে, ওপেন হাউস বলে এটাকে। তো ওপেন হাউস হচ্ছে কি, সেটা হচ্ছে যে হাই স্কুল স্টুডেন্ট, মানে জাপানে যেটা হয় যে মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থায় তো হচ্ছে আমরা এসএসসি পাস করার পরে বা যারা আপনার মানে ও লেভেল, এ লেভেল, ও লেভেল যারা পাস করে তাদের এ লেভেল পাস করতে হয়, মানে বিশ্ববিদ্যালয়ে যেতে হলে, অথবা জিইডি পরীক্ষা দিতে হয় কনভার্সন হিসেবে। আর আমরা যারা ট্র্যাডিশনাল লাইনে মানে বাংলা মিডিয়াম যেটাকে বলে থাকি, বা আমাদের এনসিটিভির ইংলিশ ক্যারিকুলাম আমরা যারা আছি, আমাদের এসএসসি পাশ করার পরে এইচএসসি তে আমাদের মানে কলেজে ভর্তি হতে হয় 2 বছর টাইম। তো বাইরের দেশে কিন্তু মালয়েশিয়াতে, তারপরে হচ্ছে এবং অন্যান্য দেশে, আমি জাপানে দেখেছি, সাউথ কোরিয়া, হ্যাঁ, ইভেন আমেরিকাতেও এই যে আপনার এই যে মাঝখান দিয়ে যে 2 বছর যে সময়টার স্টাডি, এটা কিন্তু নাই। মানে হাই স্কুল পাশ করে সরাসরি বাস ওরা বিশ্ববিদ্যালয়ে মুভ করে। মানে ওদের অপশন থাকে দুইটা, একটা হচ্ছে হয় হাই স্কুল পাশ করে টেকনিক্যাল স্কুলে যাবে,
টেকনিক্যাল স্কুলে মূলত তারা 2 বছরের ডিপ্লোমা কোর্স করে, 2 থেকে 4 বছরের হয়ে থাকে। সেই তার পরবর্তীতে আবার আরো 2 বছর স্টাডি করলে সে হচ্ছে অনার্স, মানে আমরা যেটাকে গ্র্যাজুয়েট বলি, বিএসসি, সেটা পাশ করে। আর নাহলে সরাসরি সে 4 বছরের কোর্সের জন্য সে বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। তো বিশ্ববিদ্যালয়গুলো ওপেন হাউস হলে যেটা হতো যে, ধরেন যারা আগামী বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে দিবে, একটু আমি স্ক্রিনটা একটু অফ করে নিই, শেয়ারিংটা। এই অনেকের একটা অভ্যাস আছে যে ক্লাসের সময় হচ্ছে মেসেজ করে। যাই হোক, এটা এটা শেষ হয়েছে, এবার স্ক্রিন আমি শেয়ার করতে পারি। ওকে, আচ্ছা। তো তারা যে কাজটা করে সেটা হচ্ছে যে, এই যে ধরেন আজকে 2024 সাল চলে, তো আগামী 2025 সালে এই ছেলে মেয়েগুলো তারা হচ্ছে হাই স্কুল টেস্ট, যেটা আমাদের এসএসসির সমমান, সেটা দিবে। তো তারা তাদের জন্য ভার্সিটি গুলো ওপেন হাউস করে যে, তুমি আগামী বছর এসএসসি পরীক্ষাতে পাশ করার পরে তুমি কি কি সাবজেক্ট পড়তে পারো। তো তারা এসে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের সাথে, স্যারদের সাথে সরাসরি কথাবার্তা বলে। তো আমাদের ল্যাব থেকে আমরা প্রতি বছরই এটা নিয়ে মেলা হয়, মানে এটা ওপেন হাউস বলে। তো সব ডিপার্টমেন্টকে, সব ল্যাবকে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হয়। আমিও করতাম, আমাদের স্যার করতাম, আমাদেরকে অবশ্যই করতে হতো, যেহেতু সুপারভাইজার অ্যাটেন্ড করতেছে। আমি তো না বলার কোনো অপশন ছিল না। তো এখন আপনার এখানে আমরা ওই যেটা হচ্ছে যে, লোকজনকে বুঝাতাম যে এখানে কোন কোর্স করলে আপনার ভবিষ্যতে ইন দ্য ফিউচারে কি কি জিনিস হচ্ছে হবে আর কি। তো এইভাবে মানে মোটামুটি কাজগুলো করা হয়ে থাকে আর কি। সব জায়গাতে আসলে এভাবে কাজগুলো হয় খুব সিস্টেমেটিক্যালি। জাপানের কাজগুলো ওরা খুব সিস্টেমেটিক্যালি। এবং আরেকটা জিনিস জাপানের আছে, যে মাস্টার্স কারা করবে। যেমন আমি যখন মাস্টার্স ক্লাস করছি, মাস্টার্সের আপনার মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং এর, তখন আপনার ক্লাসে শুনলে হাসবেন, ক্লাসে আমরা ছিলাম 8 জন, তার মধ্যে ফরেনার একমাত্র আমি। ঠিক আছে, কোনো মেয়ে নাই। আমাদের ক্লাসে কোনো মেয়ে সহপাঠী আমাদের ছিল না। তার পরবর্তীতে আরো মজার বিষয় হচ্ছে, আর বাকি 7 জনই হচ্ছে জাপানিজ। এবং আমরা 8 জন ছিলাম, সবগুলো ডিপার্টমেন্ট মিলে, মানে কম্বাইন্ড কোর্স গুলোতে আমরা 8 জন। বাট যার যার ল্যাবের আন্ডারে, যেমন আমার ল্যাবে শুধু আমি একমাত্র মাস্টার্স স্টুডেন্ট। বাকি ল্যাবগুলোতে এরকম কেউ 1 জন, কেউ 2 জন, কেউ 3 জন। তা আমি একদিন আমার সুপারভাইজারকে জিজ্ঞেস করলাম, এরকম কেন মাস্টার্স, বললো যে সবার তো মাস্টার্স করার কোনো দরকার নেই, সবাই মাস্টার্স পাশ করে কাজটা কি। কারণ মাস্টার্স তখনই করবে যখন সে ধরে রাখবে যে এই ছেলেটা বা এই মেয়েটা আগামীতে সে একাডেমিশিয়ান হবে বা রিসার্চার হবে এবং সে পিএইচডি করবে। তখন তার মাস্টার্স করার হচ্ছে দরকার আছে। না হলে নলে যদি সে জব করতে চায় কর্পোরেটে, তাহলে হাই স্কুল পাস হলেই চলে। মানে জাপানে কিন্তু হাই স্কুল পাস করে কিন্তু আপনার জবে ঢুকে যেতে পারবেন। এবং জাপানি কোম্পানিতে এরকম বড় বড় অনেক সিইও আছে, আমার সাথে পরিচিত হয়েছে। এরা 50-60 বছর ইন্ডাস্ট্রিতে জব করছে, যারা শুধু হাই স্কুল পাস। ও মানে তাদের কিন্তু উচ্চতর ডিগ্রি নেই। অর্থাৎ এখন এটা আপনাদের অনেকের কাছে আশ্চর্য মনে হবে, আরে জাপানের মতো জায়গা, এত উন্নত, এত কম শিক্ষিত কেন। মানে শিক্ষিত না, ওরা মনে করে যে যতটুকু শিখলে এই জিনিসটা কাজে লাগানো যাবে। এবং ক্যারিয়ার এমটা কি, এখন তার যদি ক্যারিয়ার এম ধরেন চাকরি করাই হয়, তাহলে সে আগে থেকে স্টার্ট করবে। আর যার এম হচ্ছে না, আমি আরো হায়ার স্টাডি করবো, আমি গবেষণা করবো, তাহলে সে হচ্ছে সময় বেশি ব্যয় করবে। মানে তারা হচ্ছে মূলত টাইম নষ্ট করতে চায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক। এবং সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন, মাস্টার্স পাস করার আগে আমাদের ক্লাসে আমরা যতজন ছিলাম, তো আমরা দেখলাম যে অনার্স পাস করার আগেই ওদের হাতে ওরা চাকরি, সবার হাতে হাতে চাকরির ওভার লেটার থাকে। এবং চাকরি খোঁজ করা শুরু হয় যখন থার্ড ইয়ারে থাকে। ফাইনাল ইয়ারে পড়াশোনার চাপ থাকবে জানে, তাই থার্ড ইয়ার থেকে শুরু হয়। থার্ড ইয়ারে পুরো সম্পূর্ণ সময় তারা হচ্ছে ক্লাসও করে, পাশাপাশি চাকরি বাকরি খোঁজ করে, এবং ইন্টারভিউ দেয়। থার্ড ইয়ারে শেষ হওয়ার আগেই তাদের হাতে চাকরি অফার লেটার থাকে, বাট ওটাতে শর্ত থাকে যে তুমি অনার্স সাকসেসফুলি পাশ করে তারপর অমুক তারিখ থেকে জয়েন করবে, সিস্টেমেটিক্যালি। এই কারণে জাপানও বেকারত্ব আছে। আসলে বেকারত্ব ওয়ার্ল্ডে সব জায়গায় আছে। মানে এই জিনিসটার কথা বলতে গেলে আপনারা হয়তো একটা প্রশ্ন আনবেন যে বেকারত্ব নাই তাহলে জাপানে, না, বেকারত্ব জাপানও আছে। জাপানও শতকরা 500% মানুষ বেকার। বাট ওই যে ম্যানেজমেন্টের কারণে বা প্রসেসের কারণে তারা মোটামুটি যারা শিক্ষিত বা মোটামুটি কম শিক্ষিত হলো ওরা চাকরি বাকরি পেয়ে যাচ্ছে। আর যারা বেকার, ওই ওদের জন্য সরকারের বেকার ভাতা আছে, আর বাকিটা হেরা ওদের মতো করে চিন্তা ভাবনা হচ্ছে করে। তো এরকম করে কিন্তু কাজগুলো নর্মালি হয়ে থাকে আর কি।
হুম। এই কারণে জাপানি কোম্পানিতে আমরা ওই যখন হচ্ছে ঢুকতাম তখন স্যালারি স্কেল, মানে আমাদের যেটাকে বলে ওরা বলে স্যালারি স্কেল, মানে বাংলাদেশে মনে হয় ব্যান্ড বলে অনেকে। তো আন্ডার গ্রাজুয়েট যে ছেলেটা ধরেন বা মেয়েটা হাই স্কুল পাশ করেছে তার বেতন হচ্ছে জাপানি টাকায়, ধরেন আপনি ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকলেন, তো সে হচ্ছে জুনিয়র হিসেবে ঢুকবে, ফ্রেশার। মানে সেও ফ্রেশার, সেও কেউ যায় কিছু জানে না। তো তার স্যালারি এক্ষেত্রে হবে আপনার হাই স্কুল ডিগ্রি সহ 1,50,000 থেকে 1,80,000 ইয়েনের মতো। জাপানি টাকাকে বলে ইয়েন আর কি, সেটা বাংলা টাকা আপনারা এটা হিসেব করে নিন। তার পরবর্তীতে যে হচ্ছে ব্যাচেলার ডিগ্রিতে পড়ে, মানে পাশ করা, অনার্স পাশ করা আমরা যেটাকে বলতে পারি, হ্যাঁ, বা মানে বিএসসি ইঞ্জিনিয়ারিং বলে না অনেকে, বিএসসি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করা অথবা বিএসসি পাশ করা, তার স্যালারি হচ্ছে আপনার 2,00,000 থেকে 2,10,000 সামথিং ইয়েন, জাপানি টাকায়। আর যার হচ্ছে মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি আছে তার বেতন কত আপনি বলবেন, নিশ্চয়ই তার বেতন তাহলে 3-3.5 লাখ ইয়েন তো হবেই, কারণ তাদের বেতন এত। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ওদের কিন্তু ইনকামের মধ্যে এতটা ডিসপারিটি নেই। মানে এই কারণে দেখেন যে যার হাই স্কুল ডিগ্রি আছে তার সাথে ব্যাচেলার ডিগ্রির বেতনের পার্থক্য কত, 20 থেকে 30 হাজার ইয়েন আমরা যদি গড় হিসেব করি। ঠিক তদ্রুপ ব্যাচেলার ডিগ্রির সাথে যার মাস্টার্স কিংবা পিএইচডি ডিগ্রি আছে তার বেতনের পার্থক্য এরকম 30 থেকে 40 হাজার ইয়েন, বেশি কিন্তু না। তো এই কারণে একটা মাস্টার্স পাস অথবা একটা পিএইচডি ডিগ্রি হোল্ডার যদি জব করে সেম পজিশনে উইথ অ্যাডভান্স ডিগ্রি, তাহলে তার বেতন ক্ষেত্রে হয় হচ্ছে আপনার 2,20,000 ইয়েন থেকে 2,50,000 ইয়েন পর্যন্ত, জাপানি টাকায়। এবং এটার মধ্যে থেকে আবার ধরেন আপনার পেনশনের টাকা ওরা হচ্ছে কাটে। ঠিক আছে, ওই যে বাংলাদেশে কয়েকদিন আগে যে পেনশন চালু ছিল ওইটা জাপানে বাধ্যতামূলক সবার জন্য। মানে অর্ধেক টাকা আপনি দিবেন আর কিছু টাকা হচ্ছে কোম্পানি দিবে, 60% আপনার, 40% হচ্ছে কোম্পানির। ঠিক আছে। তার পরবর্তীতে আবার 3 ধরনের ট্যাক্স দিতে হয়। এক ধরনের ট্যাক্স হচ্ছে যেটা আপনার আয়ের উপরে কর, এই যে ইনকাম ট্যাক্স, এটা তো সবাই দেয়। আর একটা হচ্ছে আপনি যে শহরে থাকেন সে শহরের একটা ট্যাক্স আছে, কোম্পানিতে কাজ করেন কোম্পানির আবার ইয়ে আছে, ইউনিয়ন আছে, সেখানে ওরা মানে আলাদা করে একটা কন্ট্রিবিউশন অ্যামাউন্ট কেটে রাখে। তো এটা কাটছি দেওয়ার পরে আলটিমেটলি যার মাস্টার্স ডিগ্রি আছে বা পিএইচডি ডিগ্রি আছে, যার মানে টোটাল বেতন 2,40,000 ইয়ের অফার লেটারে দেওয়া, সে কিন্তু বাস্তবিক 1,80,000 বা 1,70,000-75,000 সর্বোচ্চ 70-75,000 ইয়েন মাসিক বেতন পায় সব বাদ দেওয়ার পরে। এবং এ বেতন কিন্তু সহজে চেঞ্জ হয় না। আমি 2.5 বছর যে কোম্পানিতে ছিলাম সেখানে এটা চেঞ্জ হয়নি। মানে এবার আমি যখন জিজ্ঞেস করলাম যে আমাদের স্যালারি কবে চেঞ্জ হবে, বললো যে মিনিমাম 10 ইয়ার্স জব করলে তারপর চেঞ্জ হবে। তো 10 ইয়ার্স এর মধ্যে অনেক পরিবর্তন আসতে পারে মানুষের লাইফে। ঠিক আছে, জাপানিরা কেমনি এগুলো সহ্য করে আমার জানা নাই আসলে। আচ্ছা, যাই হোক। তো প্রজেক্টের কথা হচ্ছে বলছিলাম, প্রজেক্টের কথা ধরেন আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আপনাকে একটা কোম্পানি আসলে আপনাকে অ্যাপ্রোচ করলো যে আমরা হচ্ছে একটা কোচিং সেন্টার, কোচিং সেন্টার নিয়ে কথা বলতে কত কথাই চলে আসলো। যাই কোচিং সেন্টার, তো এখন কোচিং সেন্টার হিসেবে আমরা দেখতে চাই যে আমাদের এখানে ধরেন আগামী বছর, এই বছর তো প্রায় শেষের পথে, তো আগামী বছর আমাদের বিগত 5 বছরের ডেটা আছে, 14 বছর সহ। তো আগামী বছর আমাদের ইনটেক কেমন হতে পারে, মানে ধরেন কোচিং সেন্টারে তারা নানা ধরনের জব রিলেটেড কোচিং এবং বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন রিলেটেড কোচিং তারা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে তারা ধারণা করতে চায় যে কোন কোর্স ওয়াইজ তারা কেমন স্টুডেন্ট পেতে পারে, বা আগামী বছর তাদের প্রফিট কতটুকু হতে পারে। তো এ ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সিচুয়েশনটা কি লিনিয়ার না নন লিনিয়ার। আচ্ছা, তখন আপনি এইভাবে চিন্তা করবেন যে ছাত্রছাত্রীর সংখ্যা, যদি আমি খুব প্লেন ভাষায় বলতেছি তাহলে সবার সুবিধা হবে, যদি ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ে, আমি ছাত্রছাত্রী বলতে মানে পার্টিসিপেন্টের সংখ্যা, পার্টিসিপেন্টের সংখ্যা বাড়লে অবভিয়াসলি আপনার আয় করার যে ক্ষমতা সেইটাও কিন্তু বাড়বে। কেমন না, মানে যদি বেশি স্টুডেন্ট ভর্তি হয় তাহলে অবভিয়াসলি আপনার যে ক্যাশ ইনফ্লো মানে আপনার যে আয় সেটা অবভিয়াসলি বাড়বে। তো বাড়লে সেটা কোম্পানির জন্য লাভ হবে, আর যদি ছাত্রছাত্রীর সংখ্যা কমে তখন কোম্পানির জন্য লস হবে। তার মানে এই সম্পর্কটা একটা সরল রৈখিক সম্পর্ক। ঠিক আছে। তো এ ধরনের সম্পর্ককে আমরা লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে সবচেয়ে বেশি ব্যাখ্যা করতে পারি। এটা ঠিক করলাম, ওকে। এখন লিনিয়ার ইকুয়েশন আমরা যখন চিন্তা করতে গেলাম, লিনিয়ার ইকুয়েশনের ভিতরে দুটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সিম্পল লিনিয়ার ইকুয়েশন আর একটা মাল্টিপল লিনিয়ার ইকুয়েশন। তো কোনটাতে আমরা যাব, তখন আপনাকে দেখতে হবে যে একটা কোচিং সেন্টার এটা,
যেখানে প্রায় 1,000 1,200 মতো স্টুডেন্ট তাদের প্রতি বছর ভর্তি হয় নানা কোর্সগুলোতে। তো তাদের এখানে স্টুডেন্ট ভর্তি আসলে কিসের উপর নির্ভর করে, বা তাদের আয় মানে কিসের উপর নির্ভর করতে, শুধু কি স্টুডেন্ট ভর্তির উপর কিনা সেটা? তখন আপনি দেখলেন যে না, তাদের আয়ের মধ্যে একটা মেজরিটি অংশ, এটা ঠিক যে আয়ের একটা বড় অংশ আসতে হচ্ছে স্টুডেন্ট ভর্তি থেকে। কিন্তু এরপরেও তারা অনেক বই পুস্তক বের করে, যে বই পুস্তকগুলো বিক্রি করার মাধ্যমেও, এবং তাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকেও তাদের হচ্ছে আয় হয়। তার মানে আয়ের অনেকগুলো সোর্স আছে। আর তারপরে আপনি দেখতে চাইলেন যে স্টুডেন্ট যে ভর্তি হচ্ছে বা পার্টিসিপেন্ট, এদের ভর্তি হওয়ার কি কি কারণগুলো থাকতে পারে। যেমন একটা কোচিং সেন্টারে আপনি যখন যান, তখন কেমন, মানে কিসের উপর দেখে আপনারা ভর্তি হন? তো এটার আসলে উত্তর আমার কাছে সঠিক করে জানা নেই, কারণ আমি কোনো কোচিং করিনি। যখন ডাবিতে ভর্তি হয়েছি, আমি কোনো কোচিং ছাড়াই হচ্ছে চান্স পেয়েছি। আমাকে বাসা থেকে বলছে, আসলে আমার আব্বা, তখন উনি বেঁচে ছিলেন, তা আমার আব্বা আমাকে ডেকে নিয়ে বলছে, ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়েছে ওই দিন, তা আমাকে বললো যে দেখো, ঢাকা পাঠিয়ে এত টাকা খরচ করে কোচিং করার আমার পক্ষে সম্ভব না। তো আহ, বাসায় পড়ে যদি চান্স পাইয়া, আর না পাইলে এখানে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয় আছে, বেস্ট কলেজে, ওটাতে অনার্সে ভর্তি হবো। তা আমিও বাসায় যে কথা বলছে সেটার উপর নির্ভর করে ফর্ম শুধু এক জায়গা থেকে কিনছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছি, একটা ইউনিটে, ওখানে চান্স পাইছি। ঠিক আছে, কোচিং যদি না করে। তবে মজার ব্যাপার হচ্ছে, আমার থেকে আমার এই ছবিটা ইউজ করে এটা 3টা কোচিং সেন্টার দাবি করছে যে আমি ওদের কাছে করছি কোচিং। একটা ছিল ইউসিসি, আরটা তখন ইউনিএড এর একটা 2টা ব্রাঞ্চ ছিল। একটা ছিল মনির মল্লিক, আর একটা ছিল জানি কবির বা কি সামথিং এরকম ছিল। তো এরা দাবি করছে, আমি আবার দেখছি ওদের বইতে যে আমার ছবিও দিছে ওরা, ওদের ওখানে কোচিং করছে। মজার ব্যাপার, কোচিং না করেও কোচিং এ দিছে। তো একটা কোচিং এ যখন আপনি ভর্তি হন, তখন এটা অনেক বিষয়ের উপর নির্ভর করে। কেমন? যেমন হতে পারে যে আপনার কোনো বড় ভাই, মানে নর্মালি বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে কি হয়, সিনিয়রদের কাছ থেকে মানুষ পরামর্শ নেয় বেশি। হ্যাঁ, তা আমার ওরকম কেউ আসলে ছিল না যার কাছ থেকে আমি পরামর্শ পাবো। বাড়িতে যেটা বলছে ওটাই শুনছি আমি। এছাড়া আর কিছু করারও ছিল না। আচ্ছা, যাই হোক। তো এখন হতে পারে যে আপনাকে হয়তো আপনার কোনো বড় ভাই বা যাকে আপনি চিনেন, খুব মান্য করেন, মেন্টর হতে পারে। যেমন আজকাল অনেকের মেন্টর থাকে। হ্যাঁ, তো সে আপনাকে অ্যাডভাইস করলো যে অমুক কোচিং এ ভর্তি হও। অথবা হতে পারে যে আপনাদের এলাকার বড় ভাই। ঠিক আছে, এই বড় ভাই কিন্তু আমি রাজনৈতিক সেন্সে বলতেছি না, এটা হচ্ছে পড়াশোনার সেন্সে বড় ভাই। ঠিক আছে, তো পড়াশোনার সেন্সে আপনি সেই 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 বড় ভাই বললো যে অমুক কোচিং এ ভর্তি হও, আমি আমার পরিচিত লোক আছে, এটা একটা হতে পারে। আবার আপনাকে আপনার শিক্ষক, ধরেন আপনার স্কুল বা কলেজে যে শিক্ষক আছেন, তারা আপনাকে রিকমেন্ড করতে পারে। অথবা মানুষের কাছে নাম শুনে কিংবা পত্রিকাতে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনি ভর্তি হতে পারেন। যদিও পত্রিকাতে আমার মনে হয় এখন কোচিং সেন্টারগুলোর অ্যাডভার্টাইজমেন্টের পরিমাণ কমে গেছে। কোচিং সেন্টারগুলোর অ্যাডভার্টাইজমেন্টের স্বর্ণযুগ ছিল, মানে ওই 2000, এই মানে 5 6 7, 2003 4, এই সময়টাতে হচ্ছে স্বর্ণযুগ ছিল। মানে তখন পত্রিকাতে প্রথম আলোর একটা বিশাল অংশ জুড়ে শুধু সাইপুটস কোচিং, তারপর হচ্ছে আপনার মেন্টোস একটা আছে মনে হয় ঢাকা যখন ছিল, এখন আছে কিনা জানি না, কলাবাগানে, এদের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট থাকতো। ঠিক আছে, সাইপুরসাস মেন্টোস ওরা বাংলাদেশে একচেটিয়া বিজনেস করছে, মানে ওদের কোচিং এ তো ইয়ে নেই। আর সাইপুরসে হচ্ছে চটকদার বিজ্ঞাপন দিত। ঠিক আছে, এখানে লোকজন খুব আকৃষ্ট হয়ে হচ্ছে মানে সাইপুরসে যেত, এবং বাংলাদেশের প্রায় অনেক ডিস্ট্রিক্টে ওদের হচ্ছে ইয়া ছিল, ব্রাঞ্চ ছিল। এখন কি অবস্থা কি জানি, আমার ধারণা নেই, মানে কোচিং এর সাথে আমি জড়িত না, So, কিছু বলতে পারলাম না। যাই হোক, এখন তা আপনি চিন্তা করেন, আচ্ছা অনেকগুলো ফ্যাক্টর আছে যেটার উপর ভিত্তি করে একটা স্টুডেন্ট ডিসিশন নেয় যে সে কোচিং সেন্টার ভর্তি হবে কিনা। এখন দেখেন, আমাদেরকে যখন তারা সমস্যা নিয়ে এসেছিল, সমস্যাটা কোন জায়গায় ছিল? সমস্যা ছিল তারা জানতে চাইছে যে আমাদের যে প্রফিটটা আছে বিগত 5 বছরে, সেটার আলোকে আগামী বছরে আমরা কেমন আয় বা প্রফিট আর্ন করতে পারি, সেটা আমাদের প্রেডিক্ট করা। তা আমরা এই ক্ষেত্রে এখন দুটা দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে দেখার চেষ্টা করছি। একটা হচ্ছে তাদের যে আয়টা আসে,
সেটা কি সম্পূর্ণ অংশই 100% কোচিং এর সেন্টারের স্টুডেন্ট ভর্তির মাধ্যমে আসতেছে, না অন্যান্য সোর্স থেকেও আসতেছে? তখন আমরা দেখলাম যে না, মেজর সোর্স হিসেবে অবশ্যই স্টুডেন্ট ভর্তি আছে, এছাড়াও আরো কিছু সোর্স আছে। তারপরে আমরা দেখলাম যে একটা কোচিং সেন্টার, তাদের কোচিং সেন্টারে স্টুডেন্ট ভর্তির যে ফ্যাক্টর গুলো, কেন তারা ভর্তি হয়, এটা আমরা দেখলাম। এখন দেখেন এই দুইটার মধ্যে কোনটাকে তাহলে আমরা ম্যাচ করতে পারি, মানে এই এই জিনিসটার সাথে। তাহলে দেখেন আমাদেরকে বললো যে কিভাবে আমরা প্রফিট প্রেডিক্ট করব আগামী দিনের জন্য। আচ্ছা, তাহলে আমরা এখন দেখলাম যে আমাদের মূল সমস্যা ছিল একটা, বাট এই সমস্যা থেকে মূলত সমস্যার 2 থেকে 3টা দিক আমরা হচ্ছে বের করতে পারছি। একটা হচ্ছে শুধু বিগত দিনের প্রফিটের আলোকে আমরা আগামী বছর প্রফিট কতটুকু হতে পারে সেটা আমরা ধরেন প্রেডিক্ট করে দিলাম। ঠিক আছে, এটা হবে টাইম সিরিজ ডাটা। এখন প্রশ্ন উঠতে পারে যে টাইম সিরিজ ডাটা কি জিনিস। আচ্ছা, টাইম সিরিজ ডাটা হচ্ছে যে ডাটা টাইমের সাথে সম্পর্কযুক্ত। একদম যদি প্লেন ক্রুড ল্যাঙ্গুয়েজে বলতে চাই, এটা টাইম সিরিজ ডাটা কি, যে ডাটা টাইমের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে। তো মানে আমরা মূলত একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে ধরনের ডাটা সংগ্রহ করে থাকি, সেটাই হচ্ছে মূলত টাইম সিরিজ ডাটা। ওকে। তো এখন এটা হচ্ছে একটা, আরেকটা দিক। আর আরেকটা দিক হচ্ছে আপনি এটা করতে পারেন, সেটা হচ্ছে স্টুডেন্টদের যে ভর্তি হওয়ার ইনটেকে যে ফ্যাক্টর গুলো আছে, তার মানে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য নাম্বার অফ ইনটেক্স। হ্যাঁ, ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য নাম্বার অফ ইনটেক্স অ্যান্ড প্রফিটেবিলিটি অফ কোচিং সেন্টার্স, এটা একটা হতে পারে। মানে যে ফ্যাক্টর গুলো আপনার প্রতিষ্ঠানে স্টুডেন্ট ভর্তিকে প্রভাবিত করতেছে, সে ফ্যাক্টর গুলোর উপরে বেস করে আপনি আপনার কোম্পানির প্রফিটেবিলিটি বা কোচিং সেন্টারের প্রফিটেবিলিটি কেমন হবে এটা হচ্ছে ব্যাখ্যা করতে পারেন। এখন এই পজিশনে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কিন্তু নিজে থেকে কোনো কাজ করতে পারবেন না। মানে হ্যাঁ, আপনার কাছে পছন্দ হয়েছে, ঠিক আছে, আমি এই মডেলটা নিয়ে কাজ করব, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনাকে কাজটা করতে হবে মূলত আপনার ক্লায়েন্ট, মানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছে কাজের জন্য এসেছে, তাদের উপর ভিত্তি করে আপনাকে কাজটা করতে হবে। তখন আপনি যে কাজটা আমরা নর্মালি করে থাকি রিয়েল লাইফে, সেটা হচ্ছে আমরা তাদের সাথে একটা মিটিং এ বসি। তো মিটিং এ বসে আমরা বলি যে এরকম এরকম আমরা আপনাদের প্রবলেমটা নিয়ে আমরা থ্রো অ্যানালাইসিস আমরা করেছি। অ্যানালাইসিস করার পরে আমরা এই জিনিসগুলো পেয়েছি, এবং এখান থেকে দেখলাম যে আমরা দুইটা পথ আমাদের কাছে অপশন ওপেন আছে। একটা অপশন হচ্ছে যে হয় আপনি আমাদেরকে যে 5 বছরের ডেটা দিয়েছেন সেটার উপর ভিত্তি করে আমরা আগামী বছর আপনার প্রফিট কত হবে সেটা টাইম সিরিজ অ্যানালাইসিস করে, টাইম সিরিজ রিগ্রেশন অ্যানালাইসিস করে মূলত আপনার প্রেডিকশনটা মেক করে দিন। আর একটা জিনিস হতে পারে অল্টারনেটিভ, সেটা হচ্ছে আপনার যে ফ্যাক্টর গুলো আছে, যে ফ্যাক্টর গুলো আপনাদের প্রতিষ্ঠানে স্টুডেন্টদের ইনটেককে প্রভাবিত করতেছে, সে ফ্যাক্টর গুলো অ্যানালাইজ করে আমরা আপনার কোম্পানির যে প্রফিটেবিলিটি সেটা কেমন এটা বের করতে পারি। তো কোনটা আপনার জন্য সবচেয়ে বেশি জানা জরুরি, এই মানে প্রফিটেবিলিটি কেমন হবে সেটা জানা, না জাস্ট আগামীতে আপনার কোম্পানির প্রফিট কেমন হবে সেটা জানা? তো সে আপনাকে যে বিষয়ে ডিসিশন দিবে সেটা আপনাকে নিতে হবে। তবে এক্ষেত্রে যদি সে আপনাকে বলে, সাপোজ এরকম মানে কোশ্চেন রেজ হতে পারে যে এটার মধ্যে কোনটা ভালো, দুটো অপশনের মধ্যে বেস্ট অপশন কোনটা। আচ্ছা, তখন তো তাহলে তো এখন গিয়ে হচ্ছে চয়েস মেকিং এর বিষয়টা চলে আসে, যেটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি অপরচুনিটি কস্ট বা ট্রেড অফ হচ্ছে বলতে পারি। তো ট্রেড অফের একটা সংজ্ঞা আমার এক স্যার দিয়েছিলেন, উনি মারা গেছে, আমি অর্থনীতি পড়তাম ওনার কাছে। উনি করোনাতে মারা গেছেন স্যার। তো 2020 সালে। তো ওনার নাম ছিল ফণীন্দ্র চন্দ্র দাস। স্যার একটা সংজ্ঞা আমাকে বলেছিলেন, সবসময় আমি খেয়াল রাখি ওটা, নেক্সট বেস্ট অল্টারনেটিভ হুইচ ইজ স্যাক্রিফাইসড। তো সবগুলো অল্টারনেটিভই বেস্ট, বাট আপনাকে একটা স্যাক্রিফাইস এখানে এখানে করতেই হবে, কেমন না? যখন আমরা যখন বিয়ে করতে গেলেন, এখন দেখলেন যে আপনি 10 জায়গায় পাত্রী দেখলেন, 10 জনকে আপনার পছন্দ হলো, বাট ডিউ টু অপরচুনিটি কস্ট আপনি 10 জনকে বিয়ে করতে পারবেন না। হ্যাঁ, এখন আপনি যদি অন্য কারণে 4 5 জন 10 জন বিয়ে করেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। ঠিক আছে, সেটা মানে অন্য জিনিস। আচ্ছা, দেখো, অপরচুনিটি কস্ট নিয়ে আমরা আলোচনা ছিলাম। তো আপনাকে যদি বলে যে এই দুইটা সিচুয়েশনে কোনটা ভালো, তো তখন আপনাকে মূলত দুইটা সিচুয়েশন তার কাছে ভালো করে ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে মেইন জিনিস, যে সে আদৌ ভালো করে দুইটা বিষয় ক্লিয়ার হয়েছে কিনা। একটা জিনিস হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, কারণ তার যে ডেটা আছে
সেটা দিয়ে কাজ করা। তো অবভিয়াসলি সে এমন কিছু করতে চাইবে না, মানে যেহেতু আপনার কাছে সে এসেছে এবং আপনার কনসাল্টিং নিচ্ছে, আপনাদের সাহায্য নিচ্ছে, মানে আপনার মূলত কনসাল্টিং নিচ্ছে, তা আপনাদেরকে তো সে এটার জন্য একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে পে করবে নর্মালি, মানে সাধারণত এটাই হয়ে থাকে। আহ, তারা যখন আসে এটা তো আর ফ্রিতে কাজ করা হয় না। হ্যাঁ, এটা পেইড সার্ভিস। তো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে প্রফিটেবিলিটির উপরে আমরা গুরুত্ব আরো বেশি দিই, কারণ আপনার কোম্পানির আসলে কি কি ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর উপর বেস করে আমরা বলতে পারবো যে আপনার কোম্পানি কি লাভবান হবে না লোকসানে পড়বে। এই জিনিসটা জানা আসলে জরুরি, কারণ আপনি যদি জানেন যে এই ফ্যাক্টরগুলোর কারণে আমার কোম্পানি প্রফিট কমে যেতে পারে বা বাড়তে পারে কিংবা আমি লোকসানে পড়তে পারি, তাহলে আপনি ফ্যাক্টরগুলোর উপরে নজর রাখলেন, সেগুলো নিয়ে কাজ করলেন। হ্যাঁ, দরকার হলে যে যে জায়গায় আপনি যে ধরনের দুর্বলতাগুলো দুর্বলতাগুলো দূর করার জন্য যে ধরনের কাজ দরকার সেই সব ধরনের আপনি কাজগুলো করলেন, তাহলে কিন্তু আপনার দুর্বলতা দূর হয়ে গেলে আপনার আপনার প্রফিট মেকিং যে অ্যাবিলিটিটা সেটাও কিন্তু বেড়ে গেল। তো এভাবেই মূলত রিয়েল লাইফে হচ্ছে কাজগুলো করা হয়ে থাকে। আর একটা এক্সাম্পল দিই। সাপোজ আপনি একটা মেডিকেল ইনস্টিটিউটে, একটা ধরুন হাসপাতালে হচ্ছে আপনি ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করেন, একটা হাসপাতালে বা একটা ক্লিনিক আমরা বলতে পারি। তো সেখানে আপনার হচ্ছে লোকজন যারা ওই হাসপাতালটার স্পেশালাইজেশন হচ্ছে ক্যান্সার এবং হচ্ছে কিডনি পেশেন্টের উপরে। তো ক্যান্সার এবং কিডনির ডিটেকশনটা করার জন্য তো মানে ডক্টর, মানে মেডিকেল ডক্টর বা প্রশিক্ষিত ডাক্তার তো আছেন। তারা নানা ধরনের টেস্টের মাধ্যমে এবং রুগীদের যে সিমটম আছে লক্ষণগুলোর মাধ্যমে তারা হচ্ছে নর্মালি এটা অ্যানালাইজ করে বলতে পারেন যে তার কি ধরনের অসুখ হয়েছে, তার কি কিডনি অসুখ হয়েছে না ক্যান্সার হয়েছে। তো আপনাকে ডাটা সায়েন্টিস্ট হিসেবে যেটা যে মানে এখনকার সময় কিন্তু হসপিটালগুলোতে বাংলাদেশে যদিও হচ্ছে না, বাট বাইরের দেশে কিন্তু তারা ডাটা সায়েন্টিস্ট নিয়োগ দিচ্ছে। তো বাইরের দেশে এটা দেওয়ার একটা মূল কারণ আছে। মূল কারণটা কেবল দেখবেন যে এই ফিল্ডগুলো রিলেটেড জবগুলো নর্মালি আমেরিকাতে সবচাইতে বেশি বা উন্নত দেশগুলোতে সবচাইতে বেশি। কেন? তো এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনি কিংবা আমি, আমরা যত ডাটা মানে যত কাজ কাম করতেছি না, এই যে আমি এখন এখানে বসে আপনাদের ক্লাস নিতেছি, আপনারা ক্লাস করতেছেন, আপনাদের সবাই কাছে স্মার্টফোন আছে, ঠিক আছে? এই সেই স্মার্টফোনে আপনারা ছবি তুলতেছেন, আপনারা ফেসবুক ইউজ করতেছেন, তার পরবর্তী ইউটিউব ইউজ করতেছেন, ঠিক আছে? তো এই সবগুলো তো ডেটা টাইম টু টাইম, এবং আপনার আবার ওয়েবসাইটও সার্চ করতেছেন, মেল চেক করতেছেন, ঠিক আছে, জুম দিয়ে ক্লাসে অ্যাটেন্ড করতেছেন, অনেক রকম মানে ভ্যারাইটিস পদের কাজগুলো করতেছেন। এই সবগুলো ডেটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা তাদের যে ডেটা সেন্টারগুলোতে এইগুলো হচ্ছে জমা আছে। তো এই ডেটাগুলো প্রতিনিয়ত আমেরিকার যে গোয়েন্দা সংস্থা আছে তারা এগুলো প্রতিনিয়ত কিন্তু পর্যবেক্ষণ করে। মানে আপনি আমি কিন্তু এই পর্যবেক্ষণ আন্ডারে। এটা নিয়ে একটা সুন্দর মুভি আছে, হলিউডে একটা মুভি বানিয়েছিল 2012-13 সনের দিকে। আমি মুভিটার নাম ভুলে গেছি আসলে, আমার নামটা আসলে স্মরণ আসতেছে না, সরি। আমি নাম ইয়ে থাকলে দিতাম। সেখানে তারা মানে দেখিয়েছে যে কিভাবে একটা ভালো মানুষ এবং তার ডেটাগুলো নিয়ে কিভাবে হচ্ছে সন্ত্রাসীরা ইউজ করে তাকে ফাঁসি দেয়, এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরার পরে তার কি অবস্থা হয়। মানে সে এমন হচ্ছে যে টয়লেটে গিয়ে লুকিয়েছে, সেখান থেকেও তার মোবাইল সিগন্যালের মাধ্যমে তাকে তারা খুঁজে বের করছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আচ্ছা, যার কারণে দেখবো যে আমাদের দেশগুলোতে কেন আসলে ডাটা সায়েন্টিস্ট মেশিন ইঞ্জিনিয়ারদের জব কম, এটাও একটা কারণ। কারণ আমাদের তথ্যগুলো আছে, বাট এই তথ্যগুলো যে ধরনের মানে ডেটাতে রাখার কথা, বা আমরা যে ধরনের ডিভাইস বা সিস্টেম ইউজ করি, আমাদের তথ্যগুলো কিন্তু আমাদের কাছে থাকে না, এগুলো থাকে আমেরিকার কাছে থাকে। ঠিক আছে? সো আলটিমেটলি দিন শেষে আমাদের এই কারণে তেমন করে কিন্তু ডাটা সায়েন্টিস্টের বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের জব আমাদের দেশে তৈরি হচ্ছে না। জাপানের ক্ষেত্রে যেটা হয়, তাদের ওখানে কিছু তাদের নিজস্ব ডাটা সেন্টার আছে, যেমন ফেসবুক জাপান ওদের ডাটা সেন্টার আছে, আবার অ্যামাজন জাপান সেখানে ওদের ডাটা সেন্টার আছে, ইয়াহু জাপান ওদের ডাটা সেন্টার আছে। যার কারণে জাপানের মধ্যে এই কাজগুলো হচ্ছে। আর জাপানি কোম্পানিগুলো কিন্তু নর্মালি আইটির উন্নতির জন্য বা টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য তারা হিউজ একটা অ্যামাউন্ট তারা খরচ করে। উন্নত দেশগুলোতে এটা। আর জাপানে কিন্তু সবাই যে মানে আমাদের মতো আমরা তো আমাদের বাংলাদেশে তো আমরা নর্মালি দেশের তৈরি সেট ইউজ করি না সবাই, কেমন না, আমরা কেউ স্যামসাং, কেউ ওই যে শাওমি একটা সেট আছে মনে হয় ওটা, কেউ ওয়ান প্লাস, কেউ আইফোন, যারা অনেক বড় লোক ওরা আইফোন ইউজ করেন। যাই হোক। তো
এই যে এ কারণে যেটা হয়, কিন্তু জাপানে কিন্তু তারা নর্মালি তাদের লোকাল যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির সেটগুলো ইউজ করে। যেমন জাপানের শার্প আছে, আপনার তারপর এনইসি আছে, এই কোম্পানিগুলো সেট আপনারা বাংলাদেশে কোনোদিন দেখবেন না, ফুজিৎসু। ঠিক আছে, বাট জাপানের কোম্পানিগুলো সেট বানায় এবং খুব ভালো ভালো সেট। যে এই কোম্পানির সিমগুলো খুবই ভালো। বাট এইগুলোতে আপনি শুধু জাপানের সিম ইউজ করতে পারবেন, এটা হচ্ছে একটা বড় সমস্যা। মানে জাপানের বাইরে আনলে এটা লক খুলতেও পারবেন না, ইউজও করতে পারবেন না। আমি একবার আমার বাড়িতে আমার আম্মা বেঁচে থাকতে ওর জন্য একটা আনছিলাম সেট, উনি ইউজ করতে পারে নাই সেট, ওটা লকই খোলা যায়নি দেশে। ঠিক আছে, মানে লক যা খুলছে কিন্তু সিম কাজ করে না। শুধু সেটার দিয়ে ওই মানে ওয়াইফাই ইউজ করা যায়, এই এতটুকুই, এছাড়া আর কোনো কাজ করতে পারেনি। তো অনেক আছে ফ্যাক্টর। তো এখন হাসপাতালগুলোতে আপনি চাকরি করতে গেলে আপনাকে বললো যে ঠিক আছে আপনি এখন কিডনি পেশেন্ট, ধরেন ডাক্তার অলরেডি একটা পেশেন্ট আসলো, তাকে অ্যানালাইজ করলো, এরকম ধরেন 50 জনকে করলো। বাট এখন মেডিকেল রিপোর্ট দেওয়ার আগে তারা মেডিকেল রিপোর্ট এবং তার যে হিস্ট্রিটা আছে, মানে পেশেন্টের হিস্ট্রি, সেটার উপর ভিত্তি করে তারা আরো কিছু বিষয় জানতে চান যে আর অতিরিক্ত কি তার ডিজিজ সম্ভাবনা হতে পারে। তখন তারা নর্মালি ডেটা সায়েন্টিস্টকে এই জবগুলো দিয়ে থাকেন যে আপনার ডেটা অ্যানালাইজ করে আপনারা একটু প্রেডিকশন করেন। তো তখন আপনার কাজটা হবে মূলত পেশেন্টের হিস্ট্রি দেখা, তার পরবর্তী যে যে তথ্য উপাত্তগুলো আছে সেগুলো হিস্ট্রি থেকে হচ্ছে আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করে প্রত্যেকটা পেশেন্টের জন্য আপনি আলাদা আলাদা করে, মানে মূলত একটা ডেটা সেটই তৈরি করবেন, সেখানে ভিন্ন ভিন্ন ফিচার্স বা অ্যাট্রিবিউটস থাকবে। সেটার আলোকে আপনার সবার যে ইন্ডিভিজুয়াল ফিচার্স বা অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনার এই ডাটাগুলোকে আপনাকে অ্যানালাইজ করতে হবে। এবং এই অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা নর্মালি আপনার লজিস্টিক রিগ্রেশন ইউজ করে থাকি, কারণ এক্ষেত্রে হচ্ছে কি তার কি আদৌ কি নিরোগ আছে বা নেই, যদি এরকম সিচুয়েশন হয় তখন আমরা নর্মালি লজিস্টিক রিগ্রেশন ইউজ করে থাকি। আর যদি লজিস্টিক রিগ্রেশন না খাটে তখন এক্ষেত্রে আমরা ওই যে জিএলএম, যেটা জেনারেলাইজ লিনিয়ার মডেল, সেটাতে আমরা কয়েক ধরনের মডেল অ্যাপ্লাই করে দেখি যে কোন ধরনের মডেল এক্ষেত্রে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। রিয়েল লাইফে কিন্তু কাজগুলো এভাবে ধীরে এবং তারপরেও যেটা একটা কনফার্মেশনের জন্য আবারও আপনারা ডক্টরের সাথে বসতে হয়, বসে এই জিনিসগুলো ডিসকাস করতে হয়, ডিসকাস করে তারপর ফাইনালাইজ করতে হয় যে আসলে কোন দিকে বিষয়টা হচ্ছে যাচ্ছে। তো রিয়েল লাইফে কিন্তু এই যে আমি যে কথাগুলো বললাম না, যদি এগুলো খুব সিম্পল কথা, এবং এগুলো বলতে আমি বেশ কিছু এক্সাম্পল, ইরেলিভেন্ট কিছু কথাবার্তা এনেছি, আসলে এটা বলতে গেলে চলে আসে তখন ক্লাসের সুবিধার্থে বলা, যেন একঘেয়েমি না লাগে আসলে। এই কারণেই বলা। কারণ একঘেয়েমি না লাগলে আবার দেখা গেছে যে আপনারা একঘেয়েমি রাখলে বলবেন যে এমনি অনেকে ক্লাসে কম আসে, বলবেন যে ক্লাস ভালো লাগে না, ঠিক আছে, তখন আরো সমস্যা। যাই হোক, তো এই রিয়েল লাইফে যখন হচ্ছে কাজগুলো করতে হয় তখন এভাবে কিন্তু চিন্তা ভাবনা করে খুব সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয়। মানে আপনারা যে অনেকে যেভাবে দেখেন না স্ট্রেট ফরওয়ার্ড, মানে অনেকগুলো ওয়েবসাইটে বা অনেক জায়গাতে দেখবেন যে সরাসরি ডেটা লোড করতেছে, লোড করে মানে আপনার অ্যানালাইজ করতেছে, কিন্তু অ্যানালাইজ করার আগে কেন করতেছি, কি কারণে করতেছি, কোন প্রশ্নের উত্তর করতেছি, এটা নিয়ে কিন্তু কোনো ডিসকাশন করে না। বাট আমি এগুলো কিছু কিছু জিনিস মানে 100% অ্যাকুরেট আমি বলবো না। 100% অ্যাকুরেসি একমাত্র পৃথিবীতে উপরওয়ালার ধারাই মেনটেন করা সম্ভব। পৃথিবীতে কোনো মানুষ যদি বলে যে আমি 100% কাজ করবো, তাহলে বুঝবেন সে ব্লাফ করতেছে। কারণ আমার এক স্যার ছিল, উনি একটা কথাই বলতো, আমি ম্যাথে একটা সময় খুব ভুল করতাম এবং প্রচুর দুর্বল ছিলাম। তো উনি বলতো আমাকে সবসময়, বলতো যে ভুল হবে, যত ভুল হলো উনি আবার করাতো ওটা আমার হাতে, যতক্ষণ পর্যন্ত ইয়ে হতো না, শুদ্ধ হতো না। তো উনি বলতো যে মানুষ হিসেবে যতদিন বেঁচে থাকবা ততদিন তুমি ভুল করবে, কারণ তোমাকে বানানো হয়েছে এরকম করে। যেদিন তুমি মরে যাবা, ভূত হয়ে যাবা, সেদিন আর কোনো 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 ভুল আর কোনটা সঠিক কোনটা সঠিক নয় সেটা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। আর পৃথিবীতে একমাত্র 100% পারফেক্ট হচ্ছে স্রষ্টা, সে ছাড়া আর কেউ পারফেক্ট না, বাকি সব ইমপারফেক্ট। যার কারণে এই পৃথিবীটা এই কারণেই আছে, ইনপারফেকশনের কারণে। ও মানে উনি কিছু দার্শনিক টাইপের কথাবার্তা বলতো। তা আমি স্কুল লাইফে ওনার কাছে পড়তাম, তো আমার কাছে তখন কথাগুলো উঁচু, অনেক খুব উচ্চ মার্গীয় মনে হতো, বুঝতে পারতাম না। এখন যত দিন দিন যাচ্ছে আস্তে আস্তে উপলব্ধি করতে পারতেছি যে স্যাররা আসলে কি কথাবার্তা বলছে। হ্যাঁ, মানে আমাদের মফস্বল শহর এগুলোতে কিন্তু এই একটা জিনিস, আমরা কিছু কিছু ভালো টিচার পাই। ঢাকার তো আর নামি দামি স্কুল কলেজে তো আর পড়াশোনা হয়নি, যার কারণে ওদের কথা বলতে পারবো না। কিন্তু এই মফস্বলে আমরা কিছু ভালো শিক্ষক এরকম পাইছি, যার কারণে এনাদের কথা হচ্ছে বলতে পারি যে হ্যাঁ স্যার ওই সময় এটা বলছিল, এই সময় এটা বলছিল।
এখনো ফোন দিই, এই যে মাঝখান দিয়ে দেশে এই অবস্থা গেলে টেলো স্যারদেরকে ফোন টোন দিলাম, আছেন কেমন স্যার, ভালো আছেন কিনা। এর মধ্যে আবার একজন স্যারের যিনি প্রাইমারি স্কুলে ছিল, ওনার বাড়িঘর ভাঙা পড়ছে, উনি সনাতন ধর্মীয়। স্যার যখন ছিল স্যার হিসেবে আসলে উনি কোন ধর্মের সেটা ম্যাটার তো করে না, স্যার স্যারই। আমার এক ম্যাডাম ছিল, উনি মানে এমন আমাকে পছন্দ করতো। ম্যাডাম যখন স্কুল ট্রান্সফার হয়, ওনার বিয়ের পরে উনি ট্রান্সফার, আমি তখন ক্লাস 3-তে ছিলাম, উনি বাসায় এসে আমাকে, আমার সাথে দেখা করে গেছে বাসায় এসে উনি যাওয়ার আগে। ওনার, আচ্ছা যাই হোক, আপনাদের আজকে অনেক এই এই বাইরের কথাবার্তা বললাম, এটা কেউ যদি এটাতে বিরক্ত হয়ে থাকেন মাফ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা বলেন, এবার কারো কোশ্চেন থাকলে বলেন। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করবো, আবার মানে থিওরিটিক্যাল কিছু আলোচনা আসবে, তারপরে আমরা কোডে যাব এবং ডেটা অ্যানালাইসিসে যাব। তো এই কারণে আজকে একটু ভিন্ন ধর্মী আলোচনা করে ব্রেনটা একটু ফ্রেশ করে নিলাম আপনাদের। বলেন, কেউ কিছু বলবেন? রাগ করছেন নাকি সবাই? চুপ দেখি। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ও, স্যার ভালো আছেন স্যার? এই তো আছে মোটামুটি, কি অবস্থা? ভালো তো বললাম স্যার না, এই যে হাতে ব্যথাটা নিয়ে গত 2 মাস কাজ করতে হইতেছে। ভালো কি, ভালো থাকার চেষ্টা করা আর কি। স্যার মাঝখানে স্যার ওই যে আমি আমার মনে হয় দু একটা ক্লাস একটু মিসিং হয়েছে। আচ্ছা, হ্যাঁ আপনি আমাকে মেইল জিসের করছিলেন, একটু আপনি ইয়ে করছিলেন, আমি দেখছি আপনার মেইল দেখছি, না সমস্যা নাই। আপনি ওই যে রেকর্ডিং দেখবেন অবশ্যই। জি আর স্যার, জি স্যার রেকর্ডিং গুলো দেখতেছি। যদি মনে করেন যে আপনার কোনো কনফিউশন আছে, অবশ্যই ক্লাসে তো আমি কোশ্চেন করার জন্য একটা সুযোগ দিই, আপনি জি কোশ্চেন স্যার। করেন, আমি চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার। স্যার জি স্যার, আর ওই যে মাঝখানে তো স্যার এমনি একটা মানে পলিটিক্যাল হ্যাঁ আমাদের তো আনস্টেবিলিটি অনেক অনেক কিছু হলো আমাদের। একটু এই যে স্যার ভার্সিটিতে অনেক পরিবর্তন আর কি, জি রদবদল হয়েছে জি, বিভিন্ন রকম তবে পলিটিক্যাল আফসোস হলো ক্ল্যাশ। এই যে অ্যাডভাইজার হিসেবে মানে কেউ আমাকে ডাকলো না ভাই। জি স্যার। আমি এটা দেখা একটা উচিত কথা ছিল বলি স্যার। সবসময়, বুঝছেন, সেটা হচ্ছে, স্যার মানে মাইন্ড করবেন না আপনারা কে কোন ধরনের, সেটা হচ্ছে আমি মনে করি পার্সোনালি, এটা আমার মত, আমি মনে করি আমি মনে করি যে আমাদের দেশে তখনই উন্নতি হবে যেদিন চেনা নাই জানা নাই কোনো অখ্যাত একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আমরা হচ্ছে ক্ষমতায় দেখতে পারবো। তখন যে জি স্যার। বুঝবেন যে মানে সমাজের আসলে প্রত্যন্ত অঞ্চলেও মানুষজনের কাছে আসলে উন্নয়ন গেছে। হুম। এটা আমার কাছে জি মনে স্যার। হয় আর কি সবসময়, কি জানি জি জানি। স্যার। কারণ এই জিনিস মানে মানে এবার যেটা দেখছি এই জিনিস সেই 2007 সনও দেখছি কলেজ লাইফে, ভার্সিটি লাইফে, জি স্যার। পুরোনো জিনিস। এগুলো স্যার আমাদের এখানকার মানে পলিটিক্যাল প্রেক্ষাপটটা চেঞ্জ হওয়া উচিত, মানে বাই রোটেশন আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ বিএনপি এটা আসতেছে। তো ছোটবেলা থেকেই দেখে আসছি, বলে এর বাইরে তো জি আর স্যার। কিছু দেখলাম না জি জীবনে। স্যার, এখন আমার মনে হয় যে স্যার নতুন নেতৃত্ব আসার এটা দরকার। মনে হয় আমাদের বাপ দাদাও দেখে গেছে, আমরাও দেখবো হয়তো নেক্সট জেনারেশন, ইনশাল্লাহ হয়তো জি দে স্যার। জি মেবি দে স্যার। সি সামথিং বেটার। এই আর কি। আচ্ছা যাই হোক, বলেন, আর আপনার কোনো কোশ্চেন আছে কি ক্লাস? স্যার না স্যার, আমি আপনার সাথে অনেকদিন ধরে কথা হচ্ছে না, প্লাস আমি আচ্ছা, মাঝখানে একটু মানে আমি তো ভার্সিটিতে আছি স্যার। আরে মানে আমিও মাঝখানে তো আমাদের কাজের কারণে এখন ফেসবুকে গত 1-1.5 মাস প্রায় ঢুকতেই পারতেছি না, মানে আমার এখন কাজের এত চাপ, মানে এনার্জি থাকে না তো আসলে, বুঝেন না, এই যে আপনাদের সাথে যে কথা বলতেছি, আপনার আওয়াজ শুনছেন কিনা, পাশে আবার রান্না দিছি আমি বসে। জি স্যার। তাহলে বুঝছেন, মানে একসাথে কত রকম কাজ করতে হচ্ছে, ঠিক আছে? স্যার ওই যে আপনি মানে এত ব্যস্ততার পরে যে সময় দিচ্ছেন আমাদের জন্য, এটা একটা মানে কনসিডারেবল বিষয় আর কি। মনে হচ্ছে আমার তাই। আর মাঝখানে স্যার আমার ওই যে মতো আমাদের জায়গাতে আসলে সবাই ব্যস্ত থাকে, বুঝছেন, এটা একটা জি বড় স্যার। জি সমস্যা। অন্যান্য দেশে থাকলে হয়তো একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকতো, বা জাপানে আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে কোনো কিছুই নাই। স্যার। জি স্যার। আমাদের এখানে স্যার ওই যে মাঝখানে আমাকে আবার ওই যে আমি তো হলে থাকি স্যার, জি, আমাদের পিএইচডি ডরমিটরি যেটা ছিল, মানে আমি ডর্মে থাকি না, আমি আমার মেইন হলেই থাকি আর কি। আচ্ছা, তো এখানে কিছুদিন আগে এই পলিটিক্যাল মানে ক্ল্যাশের কারণে, তারপর আবার দল চেঞ্জ হলো, এই জন্য আমাকে আবার হল ছাড়তে হয়েছিল। আয় হ্যাঁ, এখন আমাকে মানে আবার সেফ আছেন তো, ভালো আছেন তো, না, এটাই জি স্যার, থাকা জি উচিত। স্যার। হল আচ্ছা, ছাড়তে হয়েছিল, সেটা হচ্ছে 5 তারিখে তো আমাদের প্রধানমন্ত্রী উনি তো ক্ষমতা ছাড়লো, 4 তারিখে জি, আমাদেরকে হল ছাড়তে হয়েছে। এর আগে আরেকবার হল ছাড়তে হয়েছিল আর কি।
আচ্ছা তো আচ্ছা। মাঝখানে এরকম একটা প্রবলেমের কারণে পরে আমি তো ময়মনসিংহে মানে ভার্সিটির বাইরে ছিলাম আর কি। ও, তো পরে এখন আবার দেশের বাড়িতে চলে গেছেন নাকি পরে না? না স্যার আমি যাইনি স্যার, আমার ওই যে পিএইচডি এক্সপেরিমেন্ট চলতেছে তো স্যার, বুঝতে পারছি। এই জন্য আমি আসলে যেতে এই পারিনি আমাকে। সিচুয়েশন গুলোতে তো সবার জন্য আমার মনে হয় এটার কারণে মনে হয় 6 মাসের সেশন যেন, আমার মনে হয় লাগবেই, যে অবস্থা বুঝতে পারতেছি। এরকম একটা প্রবলেম হবে স্যার, ছয় মানে সাত মাসে তারপর আবার লাগবে, একটা প্রবলেম লাগবেই, কারণ নিউ ব্যাচ আবার আসতেছে না এখানে। জি স্যার, জি তো স্যার, হ্যাঁ। এদেরকে ইনটেক দিয়ে এদেরকে কবে ভর্তি হবে, আর এক ব্যাচ পরীক্ষা দিয়ে না বের হলো তো অন্য ব্যাচ শুরু করতে পারবো না। যেমন আমাদের সময় খেয়াল আছে, এরকম যখন হয়েছিল আমাদের পরীক্ষা নভেম্বরে ঠিকই নিছে, কিন্তু ক্লাস শুরু করছে মার্চ থেকে, আমার মনে আছে। জি স্যার, বুঝতে পারছি। তো এখন স্যার মোটামুটি সবকিছু ঠিক আছে, আমি আবার হলে ব্যাক করছি। আচ্ছা যাক, সাবধানে আর থাকেন, আমার এটাই কাজও হচ্ছে কথা। চলতেছে আর কি। নিরাপদে এবং সাবধানে থাকাটাই আসলে খুব জরুরি। আমি মাঝখানে তো স্যার একটু ঝামেলা হয়েছিল ওই যে মানে আপনি মনে হয় শুনছেন যে অনেক আওয়ামী লীগের যারা পলিটিক্যাল লিডার ছিল তাদের জি জি, বাসায় আগুন দিতে বিভিন্ন জায়গায়। হ্যাঁ তো হ্যাঁ, আমাদের বাসাটা আবার সাবেক যে রেলমন্ত্রী মহোদয় ছিল হ্যাঁ, অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন পঞ্চগড়ে, আচ্ছা, ওনাদের বাসা আর আমাদের বাসা পাশাপাশি। আয় হায়, তো আমাদের বাসার সাথে মন্ত্রী মহোদয় যে চাচাতো ভাই ছিল আচ্ছা, তার বাড়ি আর আমাদের বাড়ি একসাথে লাগানো। তো ওই ও, মন্ত্রী মহোদয়ের চাচাতো ভাইয়ের বাসায় দিছিল আগুন, আগুন দিয়ে পরে আমাদের বাসায় আগুন লাগার উপক্রম। মানে কি বিরাট বড় বলবো ভিক্টিম আসলে, হয়ে গেছে। এই জিনিসগুলো যে কবে পরিবর্তন হবে, ঘুরে ফিরে একই রূপ দেখি, আসলে কোনো চেঞ্জ তেমন নাই। না স্যার, ওই যে আগে যা হয়েছে তারই রিপিটেশন দেখতেছি আমরা এখন। আল্লাহ তালাই জানে যে এগুলো কবে নর্মাল হবে আর কি স্যার। ওই যে পদ্মা নদীর মাঝেই তো ওখানে মনে হয় একটা ডায়লগ ছিল যে পদ্মা পারে মানুষের জীবনে কোনো পরিবর্তন হয় না, আর হাজার বছর ধরে এটা চলতেই হ্যাঁ, থাকে। জি স্যার, আসলে এরকমই। জহির রায়হান যে লিখছে তার, জহির রায়হানই তো পদ্মা নদী, হ্যাঁ, হ্যাঁ, জহির রায়হান স্যার যে লিখে গেছে, আসলে এগুলো বাস্তব কথা। এখন সবকিছু নর্মাল আর কি, এখন আল্লাহর মতে ভালো আছি। এই আর কি স্যার। আচ্ছা, হ্যাঁ, স্যার আমিও খুব কি- ইয়াতে ছিলাম, টেনশনে ছিলাম ও পরিবার নিয়ে, আশেপাশের এগুলাতে বললো তো মানে মানে সাধারণ অন্যান্য মানুষের বাসায়ও তো চুরি ডাকাতি হয়েছে, বুঝছো না? গ্রামগঞ্জে বেশি জি হয়েছে, স্যার, কারণ গ্রামগঞ্জে তো আসলে ধরেন ওই পুলিশ থানা টানা তো শহর কেন্দ্রিক সবগুলোই, গ্রামে তো পুলিশ ফাঁড়ি টারি নাই তেমন, এই কারণে গ্রামে এগুলো বেশি হয়েছে, বুঝছেন। আমাদের হলগুলাতে স্যার, আমাদের দুইটা হল থেকে মনে করেন যে 5 তারিখে বিকেলের দিকে প্রচুর পরিমাণে বাইরের ছেলে পেলে এসে ময়মনসিংহ এর মানে আমাদের ভার্সিটির বাইরের ছেলে পেলে টোকাই থাকে অনেকগুলো না স্যার, এরা তো এসে এই এই জিনিসটা কিন্তু ইয়ে করে নিয়ে বাংলাদেশের গেছে। ভার্সিটি গুলোর সব বেশি করে, মানে প্রাইভেট ভার্সিটি তো আছে, বাট পাবলিক ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়গুলো আমি মনে করি কি, এদের একটা বাউন্ডারি নির্ধারণ করে গেট রাখা দরকার। মানে এরকম সিচুয়েশন গুলোতে আসলে ধরেন আপনার সিকিউরিটি তো নাই, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এটা তো উন্মুক্ত, এটা দিয়ে যে কেউ জি ঢুকতে স্যার, পারে আসতে পারে, এরকম তো আসলে এগুলো কোনো ইয়ে হইতে পারে না, একটা সিকিউরিটি সিস্টেম থাকা দরকার আছে না, অ্যাটলিস্ট স্টুডেন্টদের সেই সিকিউরিটির জন্য তো দরকার, অন্য কারণে হোক। জি স্যার, মানে ওরকম এখানে নাই তো স্যার, মানে ওপেন আর ভার্সিটির ভিতর দিয়ে অন্যান্য এলাকাগুলো কানেক্টেড আমাদের ভিতর দিয়ে। মালয়েশিয়ার ভার্সিটিতে এবং জাপানের ভার্সিটিতে আপনার সিকিউরিটি থাকতোই, আপনার যদি আইডি কার্ড গলায় না থাকতো, যে স্টুডেন্ট না, সে চেক করে আগে দেখতো যে কে কিনে, আর যদি কারো ভিজিটর আসতো তাহলে বলতো যে ফোন দেন, ওকে ফোন দিয়ে কথা বলে কনফার্ম করে। আমার মামা, আমি থাকতাম, উনি গেছিলাম, আমি তো ইন্টারন্যাশনাল আপনার অ্যাকোমোডেশনে থাকতাম তো, মানে রুম ছিল ওখানে, আরো একজন থাকতে পারতো, রুম দুইটা আর কি। তো উনি গেল বাংলাদেশ থেকে এরকম, আমার মনে আছে সিকিউরিটি আমাকে রাত 12টায় ফোন দিছে, রাত 12টা বাজে, মামা দেয় রাত 12টা। কি হয়েছে, বললো যে এরকম 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 লোক আসছে আপনার আঙ্কেল, বলে হ্যাঁ, আমি বললাম যে আমার আঙ্কেল, ঠিক আছে আমি আসতে দিচ্ছি তাহলে। আসতে দিচ্ছে, ওনার বিশ্বাস নাই, সিকিউরিটি আবার হুন্ডা নিয়ে এর সাথে আসছে, আমার বললো যে আপনি বিল্ডিং এর নিচে নামেন। আমি থাকতাম 6 তলায়, নামলাম, আমার সাথে দেখা করে বললো এই যে আপনার আঙ্কেল হয়, আমাকে হ্যাঁ আঙ্কেল, আমার সমস্যা নেই, তারপরে গেছে, এরকম সিকিউর, বুঝছেন। জি স্যার, জি এরকম থাকা দরকার স্যার, আসলে সবার জন্যই। জি স্যার। ঠিক আছে তাহলে, জি, স্যার থ্যাংক ইউ স্যার, জি স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বাকিদের আর কোনো কোশ্চেন? আজকে অনেক কথাবার্তা বলছি আমি, আহ, কিছু বাড়তি কথাবার্তা বলছি আসলে। যাই হোক, এগুলো লাইফ এক্সপিরিয়েন্স আর কি, গল্পের আকারে শুনলেন ধরেন। ওকে, তো আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আপনাদের সাথে হচ্ছে দেখা হবে।
নেক্সট ক্লাসের আমি অবশ্যই আপনাদেরকে ইয়ে দিয়ে দিব, মেল দিয়ে দিব। এই সপ্তাহটা একটু শিডিউল উলট পালট হয়েছে, নেক্সট উইক থেকে আশা করি শিডিউল উলট পালট হবে না। আমি ইনশাল্লাহ ওই রেগুলার ইয়ে করবো আর কি। আপনাদের কোর্সটা, আমার প্ল্যান আছে আগস্ট মাস যাচ্ছে, সেপ্টেম্বরের মধ্যেই আপনাদের কোর্সটা মোটামুটি শেষ করে দেওয়ার। দেখি ইনশাল্লাহ বাকিটা আপনাদেরও কোঅপারেশন লাগবে, আমিও চেষ্টা করব সবকিছু ঠিকঠাক থাকলে। আসলে মাঝখান দিয়ে তো কয়েকটা ক্লাস গ্যাপ হলো এই সিচুয়েশনের কারণে, না হলে আমরা একটু এগিয়ে যেতাম। যাই হোক, উইল ক্যাচ আপ এনিওয়ে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যাই আবার রান্না বান্না করি তাহলে। ওকে, জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।